মাওলানা ভাসানী ছিলেন দিব্যদৃষ্টির অধিকারী। বাংলাদেশের পরিসীমা সম্পর্কে মাওলানার দৃষ্টিভঙ্গি ছিল পরিষ্কার। কিংবদন্তির নেতা আমাদের শেষ বৈঠকে সেটা স্পষ্টভাবে উল্লেখ করেন। 1976 সালের আগস্ট মাসে তিনি লন্ডন গিয়েছিলেন অপারেশনের জন্য। আমিও তখন লন্ডনেই অবস্থান করছিলাম। খবরটা তার কাছে পৌঁছে যায়। খবর পেয়েই তিনি আগদিন আমার এক ঘনিষ্ঠ বন্ধু সাংবাদিক জনাব গাজীউল হাসান খানের মাধ্যমে ডেকে পাঠান। সময় মতো আমি ও গাজী তার ফ্ল্যাটে গিয়ে উপস্থিত হলাম সকাল 10টার দিকে। হাসপাতাল থেকে অপারেশনের পর বাংলাদেশ দূতাবাসই তাকে সেই ফ্ল্যাটে থাকার বন্দোবস্ত করে দিয়েছে। সেখানে পৌঁছে দেখলাম তার পুত্র জনাব নাসের খান ভাসানী মাওলানা সাহেবের ঘরে উপস্থিত রয়েছেন। হুজুর আধশোয়া অবস্থায় বিছানায় চোখ বন্ধ করে নিশ্চুপ হয়ে কী যেন ভাবছিলেন। অপারেশনের ক্ষত তখনও শুকায়নি। চলাফেরা, পথ্য সব কিছুই রেস্ট্রিক্টেড। আমরা এসেছি শুনে তিনি চোখ মেলে আমাকে ইশারায় তার বিছানায় গিয়ে বসতে বললেন। আমি তার আদেশ অনুযায়ী তার শিয়রে গিয়ে বসলাম। গাজী কাছেই একটা চেয়ার টেনে নিল। সালাম দেওয়ার পর হুজুর জিজ্ঞেস করলেন, নাস্তা করছোস? হ্যাঁ হুজুর, নাস্তা কইরাই আইছি, জবাব দিলাম। ভালো কথা, তাইলে আমারে নাস্তা খাওয়া, আমি ডিম খামু। স্বল্প দূরে দাঁড়িয়ে থাকা জনাব নাসের ভাসানীর সাথে চোখাচোখি হলো। নিচু গলায় তিনি আপত্তি জানালেন, বললেন, ডাক্তারকে না জানিয়ে ডিম দেয়া ঠিক হবে না। খেপে গেলেন মাওলানা, জেদ ধরে বসলেন ডিম তিনি আজ খাবেনই। অগত্যা দুটো ডিমের পোচ করে আনলেন নাসের ভাসানী। ডিমের প্লেটটা হাতে নিয়ে ঘরে ঢুকতেই ইশারায় সেটা আমাকে দিতে বলে তাকে বাইরে গিয়ে অপেক্ষা করার ইঙ্গিত দিলেন মাওলানা। নাসের ভাসানী চলে গেলেন। গাজী বসে আছে চুপচাপ। হুজুর বললেন, নে শুরু কর, খাওয়াইয়া দে। আমি আস্তে একটু একটু করে চামচ দিয়ে তাকে পোচ খাওয়াতে শুরু করলাম। এ বয়সে অপারেশনের ধকলে ভীষণ দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। কথা বলছিলেন অতি ক্ষীণ স্বরে। খাওয়ার ফাঁকেই তিনি আমার সম্পর্কে অনেক কিছুই জেনে নিলেন। লন্ডনে কবে এলাম, কেন এলাম, পরিবার কোথায়, সব কিছুরই সংক্ষিপ্ত জবাব দিলাম। খাওয়া শেষে মুখ ধুয়ে মুছে দিলাম। খাওয়ার পর কিছু ওষুধ খাওয়ার ছিল, সেগুলোও তাকে খাইয়ে দিলাম। এবার তাকে কিছুটা রিল্যাক্সড মনে হচ্ছিল। পাশে বসে আমি তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম। লক্ষ্য করলাম মাওলানা যেন কোনো এক গভীরে তলিয়ে গেছেন। বেশ অনেকক্ষণ পর হঠাৎ করেই বলা শুরু করলেন, বাবা, ৯৭ বছরের বেশি বয়স হইয়া গেছে। কবে আছি কবে নাই কে জানে। তবে একটা কথা তোরে কইয়া যাইবার চাই, এ বুড়ো সারা জীবনে যা করতে পারে নাই, তুই ও তোর সাথীরা সেটা কইরা বাংলাদেশের 10 কোটি জনগণরে বাঁচাইছস জালেমের হাত থেকে। এ বুইরা তোদের দোয়া দিতাছে, আল্লাহ তোদের হায়াত দারাজ করুক। বলেই তিনি আমার মাথায় গায়ে তার ক্ষীণ হাত বুলিয়ে শরীরে বুকে ফুঁক দিলেন। তার চোখের কোল ঘেঁষে তখন পানি বেরিয়ে এসেছে। চোখ বোজা অবস্থায় তিনি আমার জন্য দোয়া করছিলেন বিড়বিড় করে। কাছে বসেও স্পষ্ট বুঝতে পারছিলাম না কোন সূরা বা আয়াত পড়ছিলেন তিনি। আমি তার অশ্রুধারা মুছিয়ে দিয়ে আবেগে বিহ্বল হয়ে বসে রইলাম। আমার প্রতি তার স্নেহ ও মমতা দেখে আমার চোখ দুটো অশ্রুসজল হয়ে উঠল। কেমন যেন এক ঐশ্বরিক স্তব্ধতায় মহিয়ান হয়ে চোখ বুজেছিলেন কিংবদন্তি নায়ক বাংলাদেশের মজলুম নেতা মাওলানা ভাসানী। সে এক অভূতপূর্ব পরিবেশ। অতি কষ্টে নিজেকে সামলে নিয়ে তার হাত ধরে নিশ্চুপ বসে থাকলাম। তিনি চোখ খুললেন, বাবা, তোর জায়গা লন্ডন না, দেশে যাইতে হইব। হুজুরের কথার জবাব কি দেব সেটা ঠিক বুঝে উঠতে পারছিলাম না। সে সময় আমাদের সাথে
প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কিছু রাজনৈতিক বিষয়ে মতবিরোধ দেখা দিয়েছিল। ভাবছিলাম হুজুরকে সব খুলে বলবো কিনা। আমাকে চুপ করে থাকতে দেখে তিনিই বলে উঠলেন, জিয়ার সাথে মতের অমিল হইছে সেইটা আমি জানি, কিন্তু জিয়ারই সব ভুল। আমি গিয়া তারে বুঝাম। কথা শুনলে ভালো, আর না বুঝলে আমি জানি কি করতে হইব। তুই তৈরি থাকিস। তবে বাবাজান, একটা কথা, বুড়ো মানুষের কথাটা মন দিয়া শুনিস। যে কাজ শুরু করছস তার শেষ বহু দূরে। বাংলাদেশের মধ্যেই চোখ বন্ধ কইরা উটপাখি হইয়া বইসা থাকলে চলব না। চোখ খুইলা চাইতে হইব সীমানার বাইর। কথাটা একটু ভালো কইরা চিন্তা কইরা দেখিস। কথা বলতে বলতে তিনি বেশ কিছুটা হাঁপিয়ে উঠেছিলেন। আমি আস্তে আস্তে তার কপালের ঘাম মুছিয়ে দিতে দিতে বললাম, হুজুর, আপনি দোয়া করবেন যাতে আমি আমার নিয়তে কায়েম থাকতে পারি। আল্লাহ পাক যেন আমারে সুযোগ দেন যাতে একজন মুজাহিদ হিসেবে আপনার ইশারা অনুযায়ী সঠিক রাস্তায় বাংলাদেশের মানুষের মুক্তির জন্য নিজেকে প্রয়োজনে কোরবান করতে পারি। আমার জবাব শুনে বিছানায় শুয়েই তিনি আমাকে বুকে টেনে নিলেন। তার উষ্ণতা ও আন্তরিকতায় আমার বুক ভরে উঠেছিল। ডাক্তার এসে গেছে, আমাদের বিদায় নিতে হবে। সালাম করে আমি আর গাজী বেরিয়ে এলাম। বুকের মাঝে গেঁথে নিয়ে এলাম মহান নেতার অমূল্য দিক নির্দেশ। সেটাই মাওলানা ভাসানীর সাথে আমার শেষ সাক্ষাৎ। এর অল্প কিছুদিন পরই তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে জাতি হিসেবে আমরা হারালাম একজন জনদরদী, অভিজ্ঞ মুরব্বী এবং দূরদর্শিতা সম্পন্ন বিচক্ষণ রাজনীতিবিদ। অর্থনৈতিক সংকট, হতাশা, শেখ মুজিবের ভারত তোষণ নীতি এবং দুর্নীতিপরায়ণ অত্যাচারী সরকার সম্পর্কে জনগণের নেতিবাচক মনোভাব, আইন শৃঙ্খলা ক্ষেত্রে চরম নৈরাজ্য, সব কিছু মিলিয়ে দেশে যে অচলাবস্থার সৃষ্টি হয় তার বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠে তখনকার সব কয়টি প্রকাশ্য ও গোপন রাজনৈতিক দল। আওয়ামী বাকশালী স্বৈরাশাসনের বিরুদ্ধে অগ্রণীর ভূমিকায় এগিয়ে আসেন বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান মজলুম জননেতা মাওলানা ভাসানী। দেশের সাধারণ মানুষের মুক্তির স্বপ্ন চিরজীবন দেখেছেন মাওলানা ভাসানী। মার্ক্সীয় দর্শনের মাধ্যমে সাধারণ মানুষদের মুক্তি আসতে পারে, এটা সম্পূর্ণভাবে মাওলানা ভাসানী কখনোই মেনে নেননি। ঐতিহ্যবাহী ইসলামী রাষ্ট্রীয় ধারণাকে তিনি আধুনিককালের বৈজ্ঞানিক ও বৈপ্লবিক রাষ্ট্রীয় চেতনায় বাস্তবায়িত করে মানুষের অর্থনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক মুক্তি এনে রাষ্ট্রীয় দুঃশাসনের অবসান করতে চেয়েছিলেন তিনি। তার রাজনৈতিক চিন্তার ব্যাখ্যায় তিনি সর্বদা স্রষ্টা ও সৃষ্টির হকের কথা বলতেন। এই সমস্ত কিছু নতুন কথা নয়। ইউরোপীয় রাজনৈতিক দর্শন, খ্রিস্টান সোশ্যালিজম ও আঞ্চলিক সাম্যবাদ, ইউরো কমিউনিজম এর মধ্যেও একই ভাবধারা বিরাজমান। ইন্দোনেশিয়ার সুকর্ণ চেয়েছিলেন ধর্ম, জাতীয়তাবাদ এবং কমিউনিজমকে একত্রীকরণের মাধ্যমে নাসাকম কায়েম করতে। পরে কমিউনিজম বাদ দিয়ে সে জায়গায় সোশ্যালিজম গ্রহণ করে তিনি স্থাপন করেন নাসাসোস। মাওলানা ভাসানী চেয়েছিলেন ধর্ম ও সমাজতন্ত্রের সমন্বয়ে কায়েম করতে হুকুমকে রাব্বানিয়া। 1971 সালে ভারতের নজরবন্দি হিসেবে মাওলানা ভাসানীর সার্বক্ষণিক সঙ্গী বিশিষ্ট রাজনীতিবিদ জনাব সাইফুল ইসলাম যখন শেষ বিদায় নিয়ে দেশে ফিরেছিলেন, তখন মাওলানা ভাসানী তাকে বলেছিলেন, চাইছিলাম লন্ডন যাব, প্রবাসী সরকার গঠন করব, কিন্তু কুটুম বাড়ি বেড়াইয়া গেলাম। অনেক বড় স্বপ্ন দেখা দায়িত্ব কাঁধে নিয়া আমার সাথে আসছিলাম। স্বপ্ন আমারও ছিল, বাংলার দুঃখী গরিব মানুষের মুক্তির স্বপ্ন। সেটা পাইতে হইলে আরেকটা লড়াই লড়তে হইব। এত রক্ত ঝরাইল, কিন্তু দেশের মানুষ তো মুক্তি পাইব না। আধা স্বাধীনতা নিয়া
দেশে ফিরলে আবার লাগব খটাখটি। তাই ভাবতাছি, হুজুর কথা ঠিক, কিন্তু সে লড়াই তো বাইরের দুশ্মনের সাথে সরাসরি নয়, দেশের মধ্যেই সে লড়াই ঘরে ঘরে। সেই জন্যই আরো কঠিন, আরো হিংসার মনটা পক্ত কইরা নিয়ে যাইতে হইব। ৭১-এর বিচক্ষণ নেতা তার অন্তর্দৃষ্টি দিয়ে ভবিষ্যতের যে অবস্থা দেখেছিলেন, ঠিক সে অবস্থাই পর্যায়ক্রমে সৃষ্টি করেছিল মুজিবের নেতৃত্বে আওয়ামী বাকশালী চক্র বাংলার মাটিতে স্বৈরা শাসনের একনায়কত্ব কায়েম করে। স্বৈরা শাসনের শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে জনগণকে মুক্ত করার সংগ্রামে অগ্রণীয় ভূমিকা গ্রহণ করে অকুতোভয় মাওলানা ভাসানী ১৯৭১ সালে জনাব সাইফুল ইসলামের কাছে তার ভবিষ্যৎ করণীয় সম্পর্কে যে ইঙ্গিত দিয়েছিলেন, ঠিক সেই দায়িত্বই আন্তরিকভাবে পালন করেন। দেশ ও জনগণের স্বার্থের প্রশ্নে আপোষহীন ছিলেন মাওলানা। না ভারতের প্রতি দুর্বলতা, না পাকিস্তানের পায়রবি। প্রয়োজনে চৈনিক নীতির তিরস্কার, মার্কিনীদের অবিশ্বাস, সোভিয়েতের সমালোচক, এই হলো সিংহপুরুষ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মুজিবের সময় বাংলাদেশ ভারত সম্পর্ক। মুজিব সরকারের দাসপ্রভু সম্পর্ক জনগণের মনে ভারত বিদ্বেষ জাগিয়ে তোলে। মুজিব সরকারের দাসপ্রভু সম্পর্ক জনগণের মনে ভারত বিদ্বেষ জাগিয়ে তোলে। পাকিস্তানি বাহিনীর সারেন্ডারের পর ভারতীয় বাহিনী বাংলাদেশি সরকারের অনুরোধে বাংলাদেশে থেকে চলে যায়। বিজয়ী সেনা হিসেবে বা অন্য কোনো কারণেই হোক, চলে যাবার আগে তারা হাতিয়ার, অস্ত্রশস্ত্র, ভারী কামান, ট্যাঙ্ক, গোলাবারুদ, যুদ্ধের অন্যান্য আনুষঙ্গিক যন্ত্রপাতি এবং মিল কারখানার মেশিনপত্র খুলে নিয়ে যায় ভারতে। তারা অধিকৃত শহর ও সেনানিবাসগুলো থেকে আসবাবপত্র, ফিটিংস, ফার্নিচার, এমনকি কমোড, বেসিন পর্যন্ত খুলে নিয়ে যেতে থাকে। অনেক পত্রিকায় ১৯৭৪ সালের ডিসেম্বর ইস্যুতে ছাপা হয়, ভারতীয় বাহিনী বাংলাদেশ থেকে সর্বমোট $১,০০০ মিলিয়ন অস্ত্রশস্ত্র, মেশিনপত্র, যুদ্ধ সরঞ্জাম ও কাঁচামাল ভারতে নিয়ে যায়। স্বাধীনতার পর খুলনায় ডেপুটি কমিশনার হিসেবে নিযুক্ত জনাব কামাল উদ্দিন সিদ্দিকী ভারতের কাছে সরকারিভাবে এক প্রোটেস্ট নোটের মাধ্যমে জানান যে তার জেলা থেকে ভারতীয় বাহিনী লক্ষ লক্ষ টাকার মাল সামগ্রী অন্যায়ভাবে ভারতে নিয়ে গেছে। তিনি ভারতীয় বাহিনীর এ ধরনের লুটপাটের ঘোর বিরোধিতা করেন। ভারত ও পাকিস্তান সীমান্ত দিয়ে আগেও চোরা কারবার চলত, কিন্তু বাংলাদেশ হবার পর চোরা কারবারের মাত্রা বেড়ে যায় চরমভাবে। স্বাধীনতার পর বেশ কিছুদিন পর্যন্ত সীমান্ত সম্পূর্ণ খোলা রাখা হয়। মাওলানা ভাসানী দাবি করেন, বাংলাদেশ থেকে ভারতীয় সেনাবাহিনী কর্তৃক নিয়ে যাওয়া অস্ত্র ও যুদ্ধ সম্ভার এবং চোরাচালানের মাধ্যমে সর্বমোট ৬,০০০ কোটি টাকা মূল্যের জিনিসপত্র ও কাঁচামাল ভারতে নিয়ে যাওয়া হয়েছে। ১৯৭২ সাল থেকে ১৯৭৫ সালের আগস্ট পর্যন্ত সময়ে চোরাচালানের মাধ্যমে ২,০০০ মিলিয়ন মার্কিন ডলারের দ্রব্য সামগ্রী ভারতে পাচার হয়েছে বলে দাবি করেন বাংলা সংবাদপত্র অনিক। বাংলাদেশ সরকার দেশে ফিরেই ভারতে পাট ও পাটজাত দ্রব্যের রফতানির উপর যে নিষেধাজ্ঞা ছিল তা উঠিয়ে নেয়। এর ফলে খোলা বর্ডার দিয়ে চোরাচালানের মাধ্যমে উৎপাদিত পাট ও পাটজাত দ্রব্যের একটি বৃহৎ অংশ ভারতে চলে যাওয়ার পথ আরও সুগম হয়। ১ জানুয়ারি ১৯৭২ সরকার বাংলাদেশি টাকার মান কমিয়ে দিয়ে ভারতীয় রুপির সমপর্যায়ে নিয়ে আসার সিদ্ধান্ত ঘোষণা করে। সরকার একই সাথে আরও ঘোষণা করে, ১৬ ডিসেম্বরের আগে পাট ও পাটজাত সংক্রান্ত সমস্ত দ্রব্যের ব্যাপারে রফতানির সকল চুক্তি বাতিল বলে গণ্য করা হবে। দি বাংলাদেশ অবজারভার ২/১/১৯৭২ সংখ্যায় লেখে, ব্যবসায়ী এবং অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে উল্লেখিত সরকারি ৩টি সিদ্ধান্তই ভারতের স্বার্থে প্রণীত হয়েছে। ভারতীয় সরকারের চাপের মুখেই এ ধরনের সিদ্ধান্ত বাংলাদেশ সরকার গ্রহণ করতে বাধ্য হয়েছেন।
এরপর সরকার কর্তৃক টাকার মান কমানোর পর পাটের দাম পুনর্নির্ধারণ করার ফলে সৎভাবে ব্যবসা করার চেয়ে চোরাচালান অনেক লাভজনক হয়ে দাঁড়ায়। ফলে বাংলাদেশের জীবন সোনালী আঁশের রপ্তানি হ্রাস পায়। এতে জাতীয় বৈদেশিক মুদ্রার আয় কমে যায় এবং জাতীয় সঞ্চয়ও কমে যায়। উৎপাদনে ভাটা পড়ে। 1974 সালে রহস্যজনকভাবে নাশকতামূলক কার্যকলাপের ফলে অনেক জায়গায় পাটের গুদাম আগুনে পুড়ে যায়। গুদামে ভরা কাঁচা পাট ও পাটজাত দ্রব্য এভাবে পুড়ে যাওয়ার ফলে পাট শিল্পের ক্ষেত্রে সরকারের প্রচণ্ড ক্ষতি হয়। গুদামে আগুন লেগে পুড়ে যাওয়ায় ক্ষয়ক্ষতির বর্ণনা করতে গিয়ে পাটমন্ত্রী 1974 সালে সংসদে বলেন, আগুন লেগে প্রায় 1392 মিলিয়ন টাকার শুধু পাটই পুড়ে যায়। পাটজাত দ্রব্যের সঠিক মূল্য নির্ধারণ করা সম্ভব হয়নি। প্রচণ্ড এই ক্ষতির পরিপ্রেক্ষিতে বিজেএমসি এবং বিজেটিসি সরকারি ভর্তুকির উপর চলতে থাকে। আজ অবধি পাট শিল্পক্ষেত্রে সরকারি কোটি কোটি টাকা ভর্তুকি দিয়ে চলেছে। একদিনের সোনালী আঁশ আজ জাতির গলায় হয়ে পড়েছে ফাঁস। পক্ষান্তরে যে ভারত কখনোই পাট রপ্তানি করতে পারত না, এমনকি পাটের অপর্যাপ্ত উৎপাদনের ফলে অনেক জুট মিল বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল, সেখানে বাংলাদেশের অভ্যুদয়ের পর অবস্থা সম্পূর্ণভাবে বদলে যায়। 1973 সালে ভারত 1 মিলিয়ন বেল পাট রপ্তানি করে বিদেশের মার্কেটে এবং 1974 সালের মধ্যে শুধু যে তাদের বন্ধ হয়ে যাওয়া মিলগুলোই আবার ফুল শিফটে চালু করা হয় তা নয়, তারা ভারত বাংলাদেশের সীমান্তে আরও নতুন দুটো মিল স্থাপন করে। দুই সরকারের মধ্যে স্বাক্ষরিত বর্ডার চুক্তি বাংলাদেশের কোনো উপকার না করে চোরাচালানের পথকেই প্রশস্ত করে দিয়েছিল। পরে জনগণের জোর আন্দোলন ও দাবির মুখে সরকার ওই চুক্তি বছর শেষ না হতেই বাতিল করতে বাধ্য হয়। 1972 সালের মে মাসের মধ্যে বাংলাদেশ সরকার ভারতের সাথে 4টি ঋণ চুক্তি এবং একটি বাণিজ্য চুক্তি সই করে, কিন্তু চুক্তিগুলো বাস্তবায়নের ক্ষেত্রে ভারতীয় দিক থেকে গাফিলতি পরিলক্ষিত হয়। বিশেষ করে বাংলাদেশ থেকে চুক্তি অনুযায়ী দ্রব্য সামগ্রী কেনার ক্ষেত্রে ভারতের বিমুখিতা বাণিজ্য ঘাটতির সৃষ্টি করে। ভারত বাংলাদেশের জন্য টাকা ছাপায়, সেই কারণে নকল নোটে সারা দেশ ছেয়ে যায়। ফলে দুই দেশের সরকার বিব্রত হয় জনসম্মুখে। নকল টাকার বিরূপ প্রতিক্রিয়া বাংলাদেশের অর্থনীতির সর্বক্ষেত্রে উল্লেখযোগ্য ক্ষতি সাধন করে। দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রের স্বল্পতা এবং উচ্চ মূল্য জনগণের জীবনকে যতই আঘাত করতে থাকে, ততই জনগণ ভারত বিরোধী হয়ে ওঠে। কালোবাজারি মুনাফাখোররা বৈধ ব্যবসার পরিবর্তে ভারতের চোরাচালান করে বেশি ফায়দা লাভের মানসিকতা জনগণের জীবনকে দুর্বিষহ করে তোলে। এভাবে একদিকে সরকার ও জনগণ এবং অপরদিকে বাংলাদেশের জনগণ ও ভারত সরকারের মধ্যে অবিশ্বাসের জন্ম দেয়। ভারতীয় বাহিনী কর্তৃক জাতীয় সম্পদ লুণ্ঠন, ভারতীয় আমলাদের জাতীয় প্রশাসনে হস্তক্ষেপ, সীমান্ত দিয়ে অবাধ চোরাচালান, ভারতে পাট ও পাটজাত দ্রব্যের রপ্তানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, ভারতে বাংলাদেশি মুদ্রা ছাপানো, রক্ষী বাহিনীর সৃষ্টি, বাংলাদেশের টাকার মূল্য কমানো, ভারতীয় বাহিনীর বাংলাদেশে অবস্থান, এই সমস্ত কারণগুলি ক্রমান্বয়ে জনগণের মনে সন্দেহের উদ্রেক করে। ভারতের উদ্দেশ্য সম্পর্কে সন্দিহান হয়ে ওঠে বাংলাদেশের জনগণ। যুদ্ধকালীন অবস্থায় ভারত সরকার শুধুমাত্র আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশকে তাদের নিয়ন্ত্রণে রাখতে পারবে বলে ভুল করে যে বীজ বপন করেছিল, তারই প্রতিফল ভারতীয় শোষণ হিসেবে ক্রমশ বাংলাদেশের আপামর জনসাধারণের মনে শিকড় গড়তে থাকে। বন্ধু বেশে বাংলাদেশকে শোষণ করে, জাতীয় সম্পদ লুটপাট করে বাংলাদেশকে তাদের পশ্চাৎভূমি ও মার্কেটে পরিণত করে তাদের নিয়ন্ত্রণে একটি করদ রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত করেন নীল নকশায় আওয়ামী লীগ তাদের সহযোগী। এ ধারণাও প্রতিটি দেশপ্রেমিক বাংলাদেশের মনে বদ্ধমূল হয়ে ওঠে। তাদের এ ধারণা
আরও জোরদার হয় ভারত কর্তৃক সিকিম দখল করে নেয়ার পর। জনগণের এ চেতনার যথার্থ মূল্য না দিয়ে আওয়ামী সরকার এবং ভারত সরকার এ ধরনের বৈরী মনোভাব দূর করার জন্য কোনো পদক্ষেপই গ্রহণ করেনি। ফলে এর প্রভাব রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্কের ক্ষেত্রে হয়ে ওঠে সুদূর প্রসারী। এভাবে বাংলাদেশের জন্মলগ্ন থেকেই দুদেশের সম্পর্কে ফাটলের সৃষ্টি হয়। সরকারি পর্যায়ে যদিও বা সম্পর্ক বন্ধুসুলভ ও অটুট বলে আখ্যায়িত করা হয়, তবু এটাই সত্যি যে বাংলাদেশের জনগণ ভারত বিদ্বেষী হয়ে ওঠে সেই দিন থেকেই, যেদিন ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ থেকে সব কিছু পাচার করতে শুরু করলো ভারতে এবং দুদেশের সীমান্ত খোলা রাখা হলো ভারতের স্বার্থে। স্বাধীনতা লাভের কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের ভেতর ভারতীয় সেনাবাহিনীর অবস্থান দেশে বিদেশে ভ্রান্ত ধারণার জন্ম দেয়। তাদের প্রত্যক্ষ সাহায্য ছাড়া বাংলাদেশ সরকার দেশ শাসন করতে অক্ষম, সে ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয় বাংলাদেশ সরকারকে। এতে করে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ব্যাপারেও প্রশ্ন দেখা দেয়। পাকিস্তান ও তার সপক্ষের শক্তিগুলো এই অবস্থার সুযোগ নিয়ে আন্তর্জাতিকভাবে প্রচারণা চালাতে থাকে যে বাংলাদেশ ভারতীয় দখলদার বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে এবং ভারত অন্যায়ভাবে পাকিস্তানের একটি অংশকে জবরদখল করে রেখেছে। তাদের এ প্রচারণার ফলে এবং বাংলাদেশে ভারতীয় বাহিনীর অবস্থানের বাস্তবতায় আন্তর্জাতিকভাবে অনেক দেশ বাংলাদেশকে স্বীকৃতি দিতে অসম্মত হয়। দেশে ফিরে শেখ মুজিব যদিও বা ভারতীয় বাহিনীর ভূয়সী প্রশংসা করেন, কিন্তু জনগণ তাদের জাতীয় সম্পদ লুণ্ঠন ও অন্যান্য কার্যকলাপে তাদের ভবিষ্যৎ সম্পর্কে সন্দিহান হয়ে ওঠে। মুজিব জনগণের মনোভাব বুঝতে পারেন, কিন্তু তার তেমন বিশেষ কিছুই করার ছিল না। মুক্ত হয়ে দেশে ফেরার পর ভারত সরকারের বাংলাদেশে তাদের সামরিক বাহিনী রাখার সিদ্ধান্ত ও তার বিরুদ্ধে জনরোষের পরিপ্রেক্ষিতে শেখ মুজিব এক বিব্রতকর অবস্থায় পড়েন। বিশ্ব পরিসরে বাংলাদেশে ভারতীয় বাহিনী মোতায়েন রাখার কোনো যুক্তিই তখন ভারতের পক্ষেও দেয়া সম্ভব হচ্ছিল না। শুধু তাই নয়, নন অ্যালাইন্ড মুভমেন্ট এর প্রবক্তা এবং পঞ্চশীলা নীতির প্রতিষ্ঠাতা দেশগুলোর একটি হয়ে অন্য দেশে তার সেনাবাহিনী রাখার জন্য বিশ্ব পরিসরে ভারতের ভাবমূর্তিও ক্ষুণ্ণ হচ্ছিল এবং ভারতকে অনেক সমালোচনার সম্মুখীন হতে হচ্ছিল। এই পরিপ্রেক্ষিতে অবস্থার চাপে ব্যবস্থা গৃহীত হয় যে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশের ভূখণ্ড থেকে সরিয়ে নেওয়া হবে, কিন্তু এর পরিবর্তে সিদ্ধান্ত নেওয়া হয় প্রবাসী সরকার ও ভারত সরকারের মধ্যে যে চুক্তি হয়েছিল তার রদ বদল করে স্বাক্ষরিত হবে 25 বছর মেয়াদী মৈত্রী চুক্তি এবং 2 প্রধানমন্ত্রীর যুক্ত ইশতেহার। চুক্তির মেয়াদ বাড়ানোর ধারাও সংযুক্ত করা হবে চুক্তিতে। এ চুক্তি এবং যৌথ ইশতেহার স্বাক্ষরিত হয় 2 প্রধানমন্ত্রীর মাঝে 19 মার্চ 1972 সালে, যখন শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবের আমন্ত্রণে প্রথমবার বাংলাদেশে সফরে আসেন। এ সফরের সময় 3টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ট্রানজিট ট্রেড এবং বর্ডার ট্রেড বজায় রাখা হবে। দুদেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয়, বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়, সাংস্কৃতিক ও বিজ্ঞান সম্পর্কিত মন্ত্রণালয়গুলোর দুদেশের কর্মকর্তারা 6 মাস অন্তর নিয়মিতভাবে মিলিত হয়ে মতবিনিময় ও কার্যপ্রণালী নির্ধারণ করবেন। ওই সময় জয়েন্ট রিভার কমিশনও সৃষ্টি করা হয়। বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি সোভিয়েত ভারত মৈত্রী চুক্তির আলোকেই প্রণীত হয়েছিল। এভাবেই দেশে ফিরে শেখ মুজিব বাংলাদেশকে পূর্বের সুইজারল্যান্ড বানাবার ঘোষণা দিয়ে মূলত ভারতের একটি করদ রাজ্যেই পরিণত করলেন সদ্যমুক্ত বাংলাদেশকে। তিনি চালনা এবং চট্টগ্রামের বন্দর পরিষ্কারের অজুহাতে সোভিয়েত ও ভারতীয় নৌবাহিনীকেও আমন্ত্রণ জানান। এভাবেই বাংলাদেশকে রুশ ভারত অক্ষ শক্তির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। পাকিস্তানের পরাজয়ের পর
উপমহাদেশের আধিপত্যবাদী ভারত নিজেকে আঞ্চলিক শক্তি হিসেবে দাবি করে ঘোষণা দেয়, দক্ষিণ এশিয়া থেকে বিজাতীয় সব শক্তিকে চলে যেতে হবে। শুধু তাই নয়, উপমহাদেশের জন্য ভারত এক নতুন মন্ডট ট্রেন তৈরি করে। ফলে উপমহাদেশের সব ছোট দেশগুলো ভারতীয় আধিপত্যবাদের শিকারে পরিণত হওয়ার আশঙ্কায় ভীত হয়ে পড়ে। ভারতের জন্য এত কিছু করার পরও শেখ মুজিব পানি সমস্যা, সীমান্ত নির্ধারণ, সমুদ্র সীমা এবং অর্থনৈতিক জলসীমা নির্ধারণ, সমুদ্রে জেগে ওঠা দ্বীপসমূহের দখল প্রভৃতি মূল সমস্যাগুলোর বিষয়ে ভারতের কাছ থেকে কিছুই আদায় করতে পারেননি। শেখ মুজিব সেনাবাহিনীর মোকাবেলায় জাতীয় রক্ষী বাহিনী গড়ে তোলেন। এর ফলে জনমনে সন্দেহ হয় শেখ মুজিব ক্ষমতায় টিকে থাকার জন্যই ভারতের পরামর্শে জাতীয় স্বার্থ জলাঞ্জলি দিয়ে রক্ষী বাহিনী গড়ে তুলেছেন। 1975 সালের এপ্রিলে ভারতে সামরিক আগ্রাসন চালিয়ে সিকিম দখল করে নেবার পর দক্ষিণ এশিয়া উপমহাদেশের জনগণ বিশেষভাবে ভারতীয় আগ্রাসন ও আধিপত্য সম্পর্কে আরও সচেতন হয়ে ওঠে। আওয়ামী লীগ বাদে দেশের অন্য সব রাজনৈতিক দলগুলো ভারতের সাথে 25 বছরের চুক্তিকে জাতীয় স্বার্থবিরোধী এবং সার্বভৌমত্বের প্রতি হুমকিস্বরূপ মনে করে অবিলম্বে ওই চুক্তি নাকচ করে দেবার দাবি জানায়। মাওলানা ভাসানীর নেতৃত্বে 7 দলীয় অ্যাকশন কমিটি সরকারের কাছে যে 15 দফা দাবি উত্থাপন করেন, তার প্রথম দাবিই ছিল ভারতের সাথে অসম মৈত্রী চুক্তি বাতিল করতে হবে। তারা অভিমত প্রকাশ করেন, বাংলাদেশের ভবিষ্যতের উপর ভারতের নিয়ন্ত্রণ ও প্রভাব বজায় রাখার নীল নকশা অনুযায়ী এ চুক্তি করা হয়েছে এবং সমগ্র উপমহাদেশের উপর ভারতের নিয়ন্ত্রণকে পাকাপোক্ত করার জন্য এই চুক্তি সহায়ক হবে। পাঠকদের অবগতির জন্য ভারত বাংলাদেশ মৈত্রী চুক্তির কয়েকটি ধারা সম্পর্কে কিছুটা আলোচনার প্রয়োজন রয়েছে বলে বোধ করছি। চুক্তির 6 নং অনুচ্ছেদের একটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। অনুচ্ছেদ 8, 9 এবং 10 নং বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই সমস্ত অনুচ্ছেদগুলো দুই দেশের পররাষ্ট্র এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ে। অনুচ্ছেদ 8-এ বলা হয়, কোনো দেশ অপর দেশের বিরুদ্ধে কোনোরূপ সামরিক জোটে যোগ দিতে পারবে না এবং অপর দেশের বিরুদ্ধে কোনো রকম সামরিক অভিযান পরিচালনা করতে পারবে না এবং তার সীমানাধীন স্থল, জল এবং আকাশ অপর রাষ্ট্রের সামরিক ক্ষতি অথবা অপর রাষ্ট্রের সংহতির প্রতি হুমকিস্বরূপ কোনো কাজে ব্যবহার করতে দিতে পারবে না। অনুচ্ছেদ 9-এ বর্ণিত হয়েছে, প্রত্যেক পার্টি অন্য পার্টির বিপক্ষে কোনো তৃতীয় পার্টিকে যে কোনো সামরিক সংঘর্ষে কোনো প্রকার সাহায্য দিতে পারবে না। যদি কোনো পার্টি আক্রমণের শিকার হয় কিংবা আগ্রাসনের হুমকির মুখাপেক্ষী হয়, তবে অনতিবিলম্বে দুই পার্টি পারস্পরিক আলোচনার মাধ্যমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে সেই আক্রমণ কিংবা আগ্রাসনের হুমকির মোকাবেলা করার জন্য। এভাবেই দুই দেশের শান্তি ও সংহতি বজায় রাখা হবে। অনুচ্ছেদ 10-এ বর্ণিত আছে, এই চুক্তির পরিপন্থী কোনো প্রকার অঙ্গীকার কোনো পার্টি অন্য কোনো দেশ বা একাধিক দেশের সাথে খোলাভাবে কিংবা গোপনে করতে পারবে না। স্বাধীন বাংলাদেশের জন্য এ ধরনের কোনো চুক্তির কি প্রয়োজন ছিল? ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। বাংলাদেশের 3 দিকে ঘিরে রয়েছে ভারত। পূর্ব দিকে সামান্য সীমান্ত রয়েছে বার্মার সাথে, দক্ষিণে বঙ্গোপসাগর। অনেকের মতে পররাষ্ট্র এবং প্রতিরক্ষা সংক্রান্ত এ ধরনের কোনো চুক্তির প্রয়োজন ছিল না। যেখানে বাংলাদেশের বিরুদ্ধে কোনো বৈদেশিক আক্রমণের সম্ভাবনা নেই বিধায় কোনো বিশেষ প্রয়োজন ছাড়া চুক্তির 8, 9 এবং 10 নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রীয় সার্বভৌমত্ব রক্ষা করার জন্য সামরিক সাহায্য চাওয়ার মানে দাঁড়ায় বাংলাদেশ ভারতের কাছে সম্পর্কের দিক দিয়ে হীনভাবে অনুগত। চুক্তিতে অর্থনৈতিক সম্পর্কে যে শর্ত ছিল, তার ফলে ভারত একটি অগ্রবর্তী শিল্পে উন্নত দেশ হিসেবে বাংলাদেশকে প্রযুক্তি প্রকৌশলী সাহায্য, ভারী এবং মাঝারি যন্ত্র ও যন্ত্রাংশ, কাঁচামাল ও অর্থনৈতিক সাহায্যের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের শিল্প ও কৃষি দুই ক্ষেত্রেই অবকাঠামো গড়ে তুলতে সাহায্য করবে।
ভারতের অর্থনীতি ও শিল্প কাঠামো বাংলাদেশের চেয়ে আকারে অনেক বড় ও উন্নত। তারা প্রায় প্রয়োজনীয় সব কিছুই নিজেরা তৈরি করে। পক্ষান্তরে বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি তুলনামূলকভাবে অনেক ছোট ও দুর্বল, শিল্পক্ষেত্রেও অনগ্রসর। প্রয়োজনীয় তেমন কিছুই বাংলাদেশে তৈরি হয় না। সেক্ষেত্রে দুই দেশের মাঝে উল্লেখিত চুক্তির শর্ত অনুযায়ী অর্থনৈতিক সহযোগিতার মানেই হচ্ছে ভারত কর্তৃক বাংলাদেশকে সব বিষয়ে একটি বাজারে পরিণত করা। অর্থনৈতিক সহযোগিতার নামে বাংলাদেশের অর্থনীতিকে ক্রমান্বয়ে ভারতের বিশাল অর্থনীতির অঙ্গীভূত করে নেয়া। চুক্তিতে ব্যক্ত ইচ্ছানুযায়ী ব্রহ্মপুত্র, মেঘনা এবং গঙ্গা অববাহিকার পানি সম্পদের উন্নয়ন ও সুব্যবস্থা করার ধারার প্রভাব হচ্ছে অনেক সুদূর প্রসারী। সাহায্য ও সহযোগিতার যে কোনো চুক্তি যদি অসম দুটি রাষ্ট্রের মধ্যে সম্পাদিত হয়, একটি বৃহৎ এবং ক্ষমতাশালী এবং অপরটি ছোট এবং দুর্বল রাষ্ট্র, তাহলে সেই চুক্তির সুবিধা সাধারণভাবেই পাবে তুলনামূলকভাবে যে দেশ বড় ও শক্তিশালী। এ অকাট্য সত্যের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের অনেকেই এই চুক্তির বিরোধিতা করেছিলেন, কিন্তু তাদের প্রতিবাদকে উপেক্ষা করে আওয়ামী লীগের ভেতরের ভারতপন্থীদের প্রচারণায় শেখ মুজিব ২৫ বছরের আত্মঘাতী মৈত্রী চুক্তি সই করেছিলেন। সার্বভৌমত্বের মতো বিষয়েও ভারতের সাথে বাংলাদেশের স্বার্থের দ্বন্দ্ব রয়েছে। স্থলসীমা ছাড়াও ইকোনমিক জোন সম্পর্কে দুদেশের ভিন্ন অবস্থানের পরিপ্রেক্ষিতে জলসীমা নির্ধারণ করতেও দীর্ঘ সময় লাগবে। আন্তর্জাতিক আইন অনুযায়ী আমাদের উপকূলের সমুদ্র সীমানাও এ পর্যন্ত ঠিক করা সম্ভব হয়নি। ১৯৭৪ সালে বিতর্কিত কিছু জায়গার ব্যাপারে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী আমরা আমাদের ন্যায্য পাওনা ভারতের কাছ থেকে পাইনি। সমুদ্র সীমা ও ইকোনমিক জোন সম্পর্কে ভারতের অবস্থানের ভিন্নতার কারণে যে ৬টি তেল কোম্পানি ১৯৭৩-৭৪ সালে বাংলাদেশ সরকারের সাথে চুক্তি স্বাক্ষরিত করে, তাদের একটি কোম্পানি আইসল্যান্ড অয়েল কোম্পানিকে তৈলকূপ খনন করতে বাধা দেয় ভারত। ভারতীয় প্রতিবাদের মুখে ওই তেল কোম্পানিকে খনন কার্য বন্ধ করে ফিরে চলে যেতে হয়েছিল। শুধু তাই নয়, কয়েক জায়গায় নাশকতামূলক কার্যকলাপ ও কিডন্যাপিংয়ের মতো পদক্ষেপের মাধ্যমে কোম্পানিগুলোকে ভয়ও দেখানো হয়। এ ব্যাপারে বাংলাদেশ সরকার কিছুই করতে পারেনি। বঙ্গোপসাগরের মুখে জেগে ওঠা ভূখণ্ড বাংলাদেশ ও ভারতের মধ্যে নতুন দ্বন্দ্বের সৃষ্টি করে। হারিয়াভাঙা নদীর মোহনায় দক্ষিণ তালপট্টি নামের এক ভূখণ্ড জেগে উঠেছে বঙ্গোপসাগরের উপকূলে। মালিকানা নিয়ে বিরোধ দেখা দিলে দুই সরকারের মাঝে সমঝোতা হয়, যৌথ সার্ভের মাধ্যমেই তালপট্টির মালিকানা নির্ধারণ করা হবে। কিন্তু হঠাৎ করে সমঝোতার বরখেলাপ করে ভারতীয় নৌবাহিনী একদিন তালপট্টি দখল করে নিয়ে সেখানে ভারতীয় পতাকা উড়িয়ে দেয় একতরফাভাবে। সবচেয়ে বড় সমস্যা হলো পানি ভাগাভাগির সমস্যা। নদীমাতৃক বাংলাদেশের অসংখ্য নদী নালার পানি হচ্ছে কৃষিভিত্তিক বাংলাদেশের জীবন। দেশের বেশিরভাগ নদ নদীর উৎপত্তি হয়েছে উত্তরে হিমালয় পর্বতমালায় এবং বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে। গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা, তিস্তা, যমুনা, গোমতী, মুহুরী, সুরমা, খোয়াই, কুশিয়ারা, পদ্মার প্রবাহের উপরেই নির্ভরশীল বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ ও দেশের কৃষিভিত্তিক অর্থনীতি। আন্তর্জাতিক নদী গঙ্গার উপর একতরফাভাবে ভারত কর্তৃক ফারাক্কা বাঁধ নির্মাণ করায় জনগণের উপর নেমে এসেছে এক দুর্বিষহ অভিশাপ। বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের ১/৩ আজ মরুপ্রায়। নদী ভরাট হয়ে যাচ্ছে, একই হারে বাড়ছে লবণাক্ততা। লবণাক্ততা বৃদ্ধি পাওয়ায় পরিবেশ ও প্রাকৃতিক পরিবর্তন আজ বাংলাদেশের জন্য এক হুমকির সৃষ্টি করেছে। গঙ্গার পানি বাংলাদেশের ১/৩ লোকের জীবন সংস্থানের জন্য অতি প্রয়োজন। ফারাক্কা বাঁধের ফলে পানির অপ্রতুলতা দুদেশের মধ্যে তিক্ততাই বৃদ্ধি করেছে।
বাংলাদেশের জনগণের প্রয়োজনের প্রতি সহানুভূতিশীল ও শ্রদ্ধাশীল হয়ে একটি ন্যায়সঙ্গত সমাধান খুঁজে পাবার চেষ্টা না করা হলে বাংলাদেশ ভারত সম্পর্কের আরও অবনতি ঘটবে ভবিষ্যতে। ভারত তিস্তা নদীর উপরও বাঁধ দিয়েছে একতরফাভাবে। এই নদীর পানি ভাগাভাগির ব্যাপারেও তারা এখন পর্যন্ত কোনো আলোচনা করছে না। বাঁধ দেওয়ার ফলে নদীতে পানির প্রবাহ কমে গেছে, ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলের 4টি জেলা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া ভারত খোয়াই, গোমতী এবং আরও প্রায় 10টি নদীতে বাঁধ দিচ্ছে একতরফাভাবে, কোনো আলাপ আলোচনা ছাড়াই। এর ফলে খরার সময় বা শুষ্ক মৌসুমে কৃষির জন্য যে পরিমাণ পানির প্রয়োজন হবে, কৃষকরা তা পাবে না। ব্রহ্মপুত্র, মেঘনা এবং গঙ্গা অববাহিকার পানি সম্পদের সুষ্ঠু ব্যবহারের জন্য ভারত ইতিমধ্যে আবার এক লিঙ্ক ক্যানালের প্রস্তাব উত্থাপন করেছেন। তারা চাচ্ছেন ক্যানেল খুঁড়ে ব্রহ্মপুত্র থেকে পানি সরবরাহ করা হবে গঙ্গা ও হুগলি নদীর নাব্যতা বাড়ানোর জন্য। কিন্তু বাংলাদেশ সরকারের পক্ষে কোনো যুক্তিতেই এই প্রস্তাব গ্রহণযোগ্য হতে পারে না বলেই বিশেষজ্ঞরা মত পোষণ করেন। যদিও মৈত্রী চুক্তিতে বলা হয়েছে আমাদের দুই দেশের মাঝে সীমান্ত হবে শান্তি ও বন্ধুত্বের অনন্তকালের সাক্ষী, কিন্তু সামরিক এবং অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এ কথার ভিন্ন মানেও খুঁজে পাওয়া যায়। ভারতের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন অংশগুলোকে একত্রীকরণের মাধ্যমে একটি অখণ্ড প্রতিরোধ ব্যবস্থা কায়েম করার যে সামরিক উদ্দেশ্য ভারত অনেক দিন ধরে মনে পোষণ করে আসছে, তার সাথে স্বাধীনতার পরপর আওয়ামী লীগ সরকারের প্রচারণা ও রাজনৈতিক অঙ্গীকার বাংলাদেশের মতো ক্ষুদ্র আর গরিব দেশের জন্য কোনো বড় আকারের সেনাবাহিনীর প্রয়োজন নেই, এর একটি সামঞ্জস্য পাওয়া যায়। ভারতের লক্ষ্য অর্জন করার জন্যই আওয়ামী লীগ সরকার এ ধরনের অঙ্গীকার ব্যক্ত করেছিল। অনন্তকালের শান্তি আর বন্ধুত্ব টিকিয়ে রাখা সম্ভব শুধুমাত্র দুই দেশের মধ্যে সামরিক সংঘর্ষের সম্ভাবনার সব পথ চিরতরে বন্ধ করে দেওয়ার মাধ্যমেই। রাষ্ট্রীয় সম্পর্ক সময় ও বাস্তবতার সাথে পরিবর্তনশীল। তাছাড়া দুটি প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে যেখানে রয়েছে হাজারো সমস্যা, সেখানে অনন্তকালের শান্তি আর বন্ধুত্বের গ্যারান্টি পাওয়া অসম্ভবই শুধু নয়, অবাস্তবও বটে। বাংলাদেশ ও ভারতের অর্থনীতি যেখানে সম্পূরক না হয়ে অনেক ক্ষেত্রে প্রতিযোগিতামূলক এবং অসম অর্থনৈতিক অবকাঠামোর ফলে যেখানে চোরাচালান ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, সেখানে দুর্বল প্রতিরক্ষা বাহিনীর তত্ত্ব কি করে জাতীয় স্বার্থ নিশ্চিত করতে পারে? তথাকথিত অনন্তকালের শান্তিই বা কি করে প্রতিষ্ঠা করা সম্ভব? প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে অনেক ধরনের সমস্যাই থাকতে পারে, তাই বলে আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সেগুলোর সমাধান করা যাবে না, এমনটা ভাবাও যেমন ঠিক নয়, তেমনি দুই দেশের মধ্যকার সব সমস্যা সংঘাতের মাধ্যমে শুধু নিরসন করা সম্ভব, এই ধারণাও সঠিক নয়। দুই দেশের রাজনৈতিক নেতৃবৃন্দের দূরদর্শিতা, পরিপক্কতা, গতিশীলতা ও মানবিক দৃষ্টিকোণ দিয়ে সব সমস্যার সমাধান খুঁজে বের করার আন্তরিকতাই শুধু গড়ে তুলতে পারে বন্ধুত্ব। এর জন্য পোশাকি চুক্তির প্রয়োজন হয় না। পক্ষান্তরে অবিশ্বাস, দমননীতি, একে অপরকে ঠকাবার প্রচেষ্টা যেখানে প্রকট, সেখানে স্বাক্ষরিত চুক্তিও কোনো কাজে আসে না। এক নেতা, এক দেশ, শেখ মুজিবের বাংলাদেশ, এ ধরনের স্লোগান কোনোভাবেই গণতান্ত্রিক নয়। হিটলারের জার্মানির ফ্যাসিস্ট নাজিদের অথবা মুসোলিনির ইতালির ফ্যাসিস্টের স্লোগানের সাথে এর মিল খুঁজে পাওয়া যায়। ব্যক্তি পূজা যে কোনো নেতার জন্য ভালোর চেয়ে মন্দই ডেকে আনে। ইতিহাসে এ ধরনের বহু নজির রয়েছে। 1975 সালের আগে আইনজীবীরা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের মাধ্যমে সরকারের বিরুদ্ধে অনেক বিষয়ে রায় দেন। সরকার কর্তৃক বেআইনিভাবে আটককৃত অনেক রাজবন্দীদের তারা মুক্তিও দিয়েছিলেন সরকারের ইচ্ছার বিরুদ্ধে। রক্ষী বাহিনীর অসামাজিক বেআইনি কার্যকলাপ সম্পর্কে আইনজীবীরা বিশেষভাবে সমালোচনা করতে থাকেন।
কোনো প্রকার একটি কেসের ব্যাপারে সুপ্রিম কোর্ট রায় দানকালে বলে, দেশের প্রচলিত সব আইন ও প্রচলিত বিধি লঙ্ঘন করে জাতীয় রক্ষী বাহিনী তাদের তৎপরতা চালিয়ে যাচ্ছে। সুপ্রিম কোর্ট অভিমত প্রকাশ করে রক্ষী বাহিনী কোনো আইনের ভিত্তিতে তাদের কার্যকলাপ জারি রেখেছে সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এ ব্যাপারে ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউ এর জানুয়ারির 10 তারিখ 1975 প্রকাশিত প্রতিবেদন মুজিবস প্রাইভেট আর্মি এর প্রতি পাঠকদের দৃষ্টি আকর্ষণ করছি। আইনজীবীদের সরকার বিরোধী কার্যকলাপে ক্ষুব্ধ হয়ে শেখ মুজিব আইন বিভাগের স্বাধীনতা ছিনিয়ে নেবার জন্য আদেশ জারি করেন। 1975 সালের জানুয়ারি মাসে তার অধ্যাদেশে বলা হয়, দেশের প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারকগণ দেশের প্রেসিডেন্ট কর্তৃক নিয়োগ করা হবে। প্রেসিডেন্টের আদেশক্রমে যে কোনো বিচারককে তার পদ থেকে অব্যাহতি দেয়া যাবে তার খারাপ ব্যবহার কিংবা অযোগ্যতার কারণে। ফলে আইন বিভাগ সম্পূর্ণভাবে রাষ্ট্রীয় প্রধানের ক্রিয়ানকে পরিণত করা হয়। জনগণের ফান্ডামেন্টাল রাইটস ও মানবিক অধিকার কায়েম রাখার জন্য সুপ্রিম কোর্টের সাহায্য নেবার পথ বন্ধ করে দেন শেখ মুজিবুর রহমান। সংশোধিত বিধিতে বলা হয়, এ আইনের বলে সংসদ গণতান্ত্রিক কোর্ট, ট্রাইব্যুনাল কিংবা কমিশন গঠন করতে পারবে। এ সমস্ত গঠিত করা হবে জনগণের ফান্ডামেন্টাল এবং মানবিক অধিকারগুলো যে সম্পর্কে শাসনতন্ত্রের পার্ট 3-তে বর্ণিত রয়েছে সেগুলোর নিশ্চয়তা প্রদান করার স্বার্থে। এভাবেই সকল ক্ষমতা কুক্ষিগত করে এবং দেশের সব আইন তার মুঠোয় নিয়ে শেখ মুজিব দেশে কায়েম করলেন স্বৈরাচারী এক নায়কত্ব। স্লোগান তোলা হলো, এক নেতা এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। এই স্লোগান গণতান্ত্রিক স্লোগান নয়, এটা ছিল নাৎসি জার্মানির হিটলার কিংবা ইতালির মুসোলিনির স্লোগান। ব্যক্তি পূজা কোনো নেতার ভাবমূর্তিকে উজ্জ্বল করার পরিবর্তে তার চরম ক্ষতি সাধন করেছে। এর নজির ইতিহাসে অনেক খুঁজে পাওয়া যাবে। 1975 সালের 21শে জুন রাষ্ট্রপতির আদেশক্রমে সারা বাংলাদেশকে 61টি জেলায় বিভক্ত করা হয়। 16 জুলাই শেখ মুজিব 61 জন জেলা গভর্নরের নাম ঘোষণা করেন। তারা 1 সেপ্টেম্বর থেকে জেলা প্রশাসনের সর্বময় অধিকর্তা হয়ে বসবেন, সেটাই ছিল সরকারি সিদ্ধান্ত। 61 জনের মাঝে 44 জন ছিলেন আওয়ামী লীগের নেতারা এবং বাকি 27 জন ছিলেন বাছাই করা সাংসদ। জাতীয় সংসদের মধ্য থেকে বাছাই করে নেয়া সদস্যবৃন্দ। নিয়োজিত গভর্নরদের মধ্যে 7 জন ছিলেন প্রাক্তন সিএসপি অফিসার, 6 জন ছিলেন প্রাক্তন ইপিসিএস অফিসার, কাদের সিদ্দিকী সেনাবাহিনীর একজন কর্নেল এবং পার্বত্য চট্টগ্রাম থেকে 2 জন উপজাতীয় নেতা। এই 61 জন গভর্নরদের বিশেষ রাজনৈতিক প্রশিক্ষণ দেবার ব্যবস্থা করা হয়। প্ল্যান অনুযায়ী 16 আগস্ট 1975 সালে প্রশিক্ষণ শেষে তারা যার যার জেলায় গিয়ে তাদের দায়িত্বভার গ্রহণ করবেন। তাদের প্রত্যেকের অধীনে দেয়া হবে জাতীয় রক্ষী বাহিনীর অর্ধেক ব্যাটালিয়ন। তারা সরাসরিভাবে শুধুমাত্র প্রেসিডেন্টের কাছেই জবাবদিহি থাকবেন। রক্ষী বাহিনীর সংখ্যা বাড়িয়ে 1980 সালের মধ্যে প্রতি গভর্নরের অধীনে একটি পূর্ণাঙ্গ রক্ষী বাহিনীর ব্যাটালিয়ন নিয়োগ করা হবে বলে ঠিক হয়েছিল। এ সমস্ত গভর্নরদের অধীনে রক্ষী বাহিনী নিয়োগ করার মূল উদ্দেশ্য ছিল তাদের অধীনস্থ জেলায় বাকশাল বিরোধীদের সমূলে নির্মূল করে মুজিব ও তার পারিবারিক শাসন বংশানুক্রমে বাংলাদেশের মাটিতে পাকাপোক্ত করে প্রতিষ্ঠিত করা এবং অনির্দিষ্ট কালের জন্য বাংলাদেশকে ভারতের পদানত একটি করদ রাজ্যে পরিণত করা। নির্যাতন ও সংগ্রাম। আওয়ামী বাকশাল শাসনের বিরুদ্ধে বিভিন্ন রাজনৈতিক দলসমূহের আন্দোলন বিশদ পর্যালোচনার দাবি রাখে। আওয়ামী বাকশাল বিরোধী আন্দোলনকালে বিভিন্ন বিরোধী দলগুলো সম্পর্কে কিছুটা আলোচনা করার প্রয়োজনীয়তা অনুভব করছি।
তাদের দলীয় অবস্থা, আন্দোলনের স্বরূপ, দলীয় নীতি ও কার্যপ্রণালী, সাফল্য ব্যর্থতা, দলীয় দ্বন্দ্ব ও বিচ্ছিন্ন তৎপরতা প্রভৃতি বিষয় এবং তাদের প্রতি জনসমর্থন সম্পর্কে অনেক কিছুই জানতে পারা যাবে এ আলোচনার মাধ্যমে। বিচ্ছিন্নভাবে তাদের দলীয় প্রতিরোধ স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে কতটুকু কার্যকরী ছিল এবং তারা কি কখনো একনায়কত্বের অবসান ঘটাতে পারত কিনা সে সম্পর্কেও জনগণের মনোভাব বোঝা যাবে। সে সংগ্রাম ঐক্যবদ্ধভাবে পরিচালনা করা সম্ভব হয়নি কেন? ঐক্য গঠন করার পথে বাধা ছিল কোথায়? ঐক্য প্রতিষ্ঠার আদৌ কোনো চেষ্টা হয়েছিল কি না? এ সমস্ত বিরোধী দলগুলির প্রতিরোধ সংগ্রামের মূল উৎপাটন করার ক্ষেত্রে স্বৈরাচারী সরকার কি নীতি গ্রহণ করেছিল এবং তারা তাদের উদ্দেশ্য কতটুকু সফলকাম হয়েছিল? এই সমস্ত প্রশ্নের জবাব খুঁজে পাবার মধ্য থেকেই বেরিয়ে আসবে 15ই আগস্ট 1975 সালের ঐতিহাসিক বৈপ্লবিক প্লট পরিবর্তনের যুক্তিকতা। গোড়া থেকেই আওয়ামী বাকশালী বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকায় ছিলেন মজলুম জননেতা মাওলানা ভাসানী, কিন্তু তার সেই বিরোধিতার আগুন সারা দেশব্যাপী ছড়িয়ে দিয়ে জাতিতে সংগঠিত করতে পারেনি তার দল। ৭১-এর সংগ্রামের পরিপ্রেক্ষিতে ভাসানী ন্যাপের দলীয় কাঠামো দুর্বল হয়ে পড়ে। স্বাধীনতার পর ভেঙে পড়া সেই দলকে আবার গড়ে তোলার কঠিন দায়িত্ব গ্রহণ করার মতো অবস্থা ছিল না মাওলানা ভাসানীর। বার্ধক্যের জরা এবং ভগ্ন স্বাস্থ্যই ছিল এর প্রধান কারণ। আওয়ামী বাকশালী দুঃশাসনের বিরোধিতা করেছিল জাতীয় সমাজতান্ত্রিক দল। আওয়ামী লীগের ভেতর থেকেই জন্ম হয়েছিল জাসদের। 60-এর দশকের প্রথম থেকেই আওয়ামী লীগের ছাত্র সংগঠন ছাত্রলীগের একাংশ দাবি জানায় পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মাধ্যমেই কায়েম করতে হবে স্বাধীন সমাজতান্ত্রিক বাংলাদেশ। জনাব সিরাজুল আলম খানই ছিলেন এ দাবির মূল প্রবক্তা। জনাব আসম আব্দুর রব শাহজাহান সিরাজ 1970 সালে নির্বাচনের পর থেকেই জনগণের মধ্যে এ দাবির পক্ষে আন্দোলন গড়ে তোলার ঘোষণা করেন এবং এ দাবির পক্ষে আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেন। এই গ্রুপ জেনারেল ইয়াহিয়া খান জাতীয় সংসদ অধিবেশন বাতিল করে দিলে 1 মার্চ 1971 বাংলাদেশ স্বাধীন বলে দাবি করেন। 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে প্রসিদ্ধ বটতলায় জনাব রব সর্বপ্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। এর পরদিনই এক সভায় শেখ মুজিবের উপস্থিতিতে হঠাৎ করেই জনাব সিরাজ স্বাধীন বাংলাদেশ সম্পর্কে এক ঘোষণাপত্র পাঠ করেন। রব সিরাজ গ্রুপ মনে করেন ইয়াহিয়া সরকারের সাথে শেখ মুজিবের আলোচনার ফলে জনগণের বিপ্লবী চেতনা নিস্তেজ হয়ে পড়েছিল, তাই তারা শেখ মুজিবকে সব আলোচনা বন্ধ করে দেবার জন্য অনুরোধ জানান। 1972 সালের জুলাই মাসে প্রকাশিত ছাত্রলীগের ঘোষণাপত্র এর সাক্ষ্য দেয়। ঘোষণাপত্রটি প্রকাশ করেছিলেন জনাব মোহাম্মদ ইকরামুল হক, ছাত্রলীগের প্রচার সম্পাদক। মুক্তিযুদ্ধকালে তারা জনাব তাজউদ্দিনের নেতৃত্বে গঠিত প্রবাসী সরকারের প্রতি আস্থা প্রদর্শন না করে জনাব তাজউদ্দিনকে একটি বিপ্লবী সরকার গঠন করার পরামর্শ দেন ও তাদের কথা মেনে নেবার জন্য চাপ প্রয়োগ করতে থাকেন। ফলে জনাব তাজউদ্দিনের সাথে তাদের মতপার্থক্য দেখা দেয়। জনাব তাজউদ্দিন তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করলে তারা ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠেন। যুদ্ধ শুরু হওয়ার আগে আন্দোলনের সময় শেখ মুজিবের উপর এই গ্রুপের প্রচণ্ড প্রভাব ছিল, কিন্তু শেখ মুজিবের অনুপস্থিতিতে তাজউদ্দিন যখন তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন তখন তারা বুঝতে পারলেন প্রবাসী সরকারের অধীনে মুক্তিযুদ্ধ করলে তারা তাদের প্রভাব ও ক্ষমতা দুটোই হারাবেন। তাই তারা পরবর্তীকালে ভারতীয় সরকার ও গোয়েন্দা সংস্থা র প্রধান জেনারেল ওবান সিং এবং এর সহায়তায় তাজউদ্দিন সরকারের আওতায় বাইরে মুজিব বাহিনী গড়ে তোলেন। এ বাহিনীর সার্বিক কর্তৃত্ব ছিল তাদের হাতে। ভারতীয় সেনাবাহিনীর প্রশিক্ষণ এবং অস্ত্রশস্ত্র দিয়ে
বিশেষ বাহিনী গড়ে তুলতে ভারত সরকার সাহায্য প্রদান করেন। যদিও মুজিবের ফিরে আসার পর তার প্রাধান্যই বজায় রাখার জন্য আপাত দৃষ্টিতে এ বাহিনী গঠন করা হয়েছে বলে জনগণ মনে করে, কিন্তু রব সিরাজ গ্রুপ মুজিব পূজায় কতটুকু বিশ্বাস রাখতেন সেটা ছিল একটি বড় প্রশ্ন। স্বাধীনতা উত্তরকালে 1972 সালেই ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ এর মাঝে ভাঙন সৃষ্টি করেন সর্বদা পর্দার অন্তরালে থাকা নেপথ্যের নায়ক জনাব সিরাজুল আলম খান। বিদ্রোহী গ্রুপগুলোর সমন্বয়ে 31শে অক্টোবর 1972 সালে মেজর জলিলকে প্রেসিডেন্ট এবং জনাব রবকে সাধারণ সম্পাদক করে আত্মপ্রকাশ ঘটে নতুন রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল বা জাসদ এর। নতুন রাজনৈতিক দলের মূল তাত্ত্বিক গুরু হিসেবে দায়িত্ব গ্রহণ করেন জনাব সিরাজুল আলম খান। জাসদের অভিমত ছিল, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম যখন জাতির মুক্তি সংগ্রামের রূপ নিচ্ছিল, ঠিক তখনই তাকে বন্ধ করে দেয়া হয় চক্রান্তের মাধ্যমে। স্বাধীনতা সংগ্রাম কাল থেকেই জাসদ নেতৃবৃন্দ আওয়ামী লীগের বিরোধিতা করে আসছিলেন বলে তারা দাবি করেন। তাদের সেই প্রতিরোধ সংগ্রামের পরিসমাপ্তি ঘটে 1975 সালের 15ই আগস্টের পট পরিবর্তনের পর। তারা দাবি তোলেন, জনগণের 8% সমর্থন পুষ্ট আওয়ামী লীগ জাতীয় সম্পদের 85% লুট করে নিয়ে নিজেদের সম্পদ বৃদ্ধি করেছে। জাসদের 1973 সালের ঘোষণাপত্র দ্রষ্টব্য। জাসদ নিজেকে সত্যিকারের সর্বহারাদের নিয়ে গঠিত বাংলাদেশ কমিউনিস্ট লীগ এর গণসংগঠক হিসেবে দাবি করে। বাংলাদেশ কমিউনিস্ট লীগ গঠন করেন জনাব সিরাজুল আলম খান। এটি ছিল একটি গোপন সংগঠন। যুদ্ধকালীন সময় থেকে জাসদের জন্ম পর্যন্ত প্রতিটি ব্যাপারে বাংলাদেশ কমিউনিস্ট লীগ মুখ্য ভূমিকা পালন করে। 1975 সালে সরকারি আদেশে বন্ধ করে দেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ কমিউনিস্ট লীগ কর্তৃক গণকণ্ঠ নামে একটি জনপ্রিয় পত্রিকা নিয়মিত প্রকাশিত হতে থাকে। অতি পরিচিত ও বিখ্যাত প্রগতিশীল কবি আল মাহমুদ ছিলেন পত্রিকাটির সম্পাদক। দেশের অন্যান্য বিপ্লবী দলগুলোর মতোই দেশের বিভিন্ন সমস্যাগুলি জনগণের কাছে তুলে ধরে জাসদ। 1973 সালে বাংলাদেশ কমিউনিস্ট লীগের ছাত্রফ্রন্ট বাংলাদেশ ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে 1972-73 সালের বার্ষিক কার্যবিবরণীতে তৎকালীন জাতীয় রাজনৈতিক পরিস্থিতি এবং রাজনৈতিক ক্ষেত্রে দ্বন্দ্বসমূহের বিশ্লেষণ করে জাতীয় বিপ্লবকে বিজয়ের লক্ষ্যে এগিয়ে নিয়ে দ্বন্দ্বগুলোর অবসান ঘটানোর জন্য বিপ্লবের বিভিন্ন স্তর সম্পর্কে দলিলে সুস্পষ্ট দিক নির্দেশনা দেয়া হয়। বাংলাদেশ কমিউনিস্ট লীগ সমাজতন্ত্রের উত্তরণে 3টি ধাপ নির্ণয় করে বলে, স্বাধীনতা সংগ্রামের 3য় ধাপের পরিসমাপ্তি ঘটবে আওয়ামী লীগ ও তাদের সাম্রাজ্যবাদী এজেন্টদের সাথে সর্বহারাদের রক্তক্ষয়ী ভবিষ্যৎ সংগ্রামের মাধ্যমে। সংসদীয় রাজনীতিতে স্বার্থবাদী মহলের ক্ষমতা কুক্ষিগত করার হাতিয়ার হিসেবে বর্ণনা করা হয়। গ্রামের সামন্তবাদীর অবশেষ মধ্যস্বত্বভোগী এবং উঠতি মধ্যবিত্ত শ্রেণীদের সর্বহারাদের শত্রু শ্রেণী বলে অভিহিত করা হয় সেই দলিলে। তাদের দলিলে বলা হয়, জাতীয় বিপ্লবের মাধ্যমে সর্বহারার শাসন কায়েম হওয়ার আগে জনগণ বহিঃশোষণের শিকারে পরিণত হবে, কারণ আওয়ামী লীগ সরকার বাংলাদেশকে সাম্রাজ্যবাদের পদানত করার চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ কমিউনিস্ট লীগের তত্ত্ব অনুযায়ী সাম্রাজ্যবাদী শোষণ পরিচালিত হবে মূলত মার্কিন সাম্রাজ্যবাদের ঋণ ও অনুদানের মাধ্যমে। তবে বাংলাদেশ অর্থনৈতিকভাবে শোষিত হবে রুশ ও ভারতের দ্বারাও। এজন্য প্রয়োজনীয় শোষণমূলক অর্থনৈতিক সম্পর্কে নীতি প্রণয়ন করা হয়েছে। উদাহরণস্বরূপ তাদের রিপোর্টে বলা হয়, যুক্তিহীন এবং অন্যায়ভাবে ঢাকার পরিবর্তে দিল্লিতে ইন্দো বাংলাদেশ জুট কর্পোরেশনের প্রধান কার্যালয় স্থাপন করা হয়েছে।